মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন। 15 বছর আগে ওয়াজের মাঝে বলেছিলেন একজন আলেম তিনি যে কিছু ভবিষ্যৎ বাণী করতে পান, ঘটনা দেখতে পান, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পান, আল্লাহ তাদেরকে যে সেগুলো শক্তি দান সেটা আজকে প্রমাণিত। তিনি বলেছিলেন চট্টগ্রামে সম্ভবত ওয়াজের মাঠে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি সুবাহ সাদিক হবে না। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। শুভ সাদিক বোঝেন তো অনেকে, সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন, কিন্তু আজকে তাই হচ্ছে, কাজেই অনুরোধ করব দল মত পথ ভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বয়কট করুন, আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে। এই সরকার যদি রেল পথ দেওয়ার বন্দোবস্ত করে কৃষক শ্রমিক আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ থেকে 24 বছর আগে আল্লামা সাইদি ভারতকে নিয়ে যে ধারণাটা করেছিলেন, যে আশঙ্কাটা করেছিলেন, আমি এখানে ভবিষ্যৎবাণী শব্দটা ইউজ করব না। অনেকেই বলেন যে আল্লামা সাইদির ভবিষ্যৎবাণী সত্য হলো বা অমুক ইয়ার ভবিষ্যৎবাণী সত্য হলো। এর আগেও আমিও এই কথাগুলো বলেছিলাম। তো ভবিষ্যৎবাণী কথাটা এটা মানুষের সাথে যায় না, ভবিষ্যৎবাণী শুধুমাত্র আল্লাহ তাআলা করতে পারেন। তো এই কারণে এখানে আমি ভবিষ্যৎবাণী শব্দটা ইউজ করলাম না। তো আল্লামা সাইদি যে ধারণাটা করেছিলেন, যে আশঙ্কাটা করেছিলেন আজ থেকে 24 বছর আগে ভারতকে নিয়ে, সেটা এখন ফলে যাচ্ছে। এই বিষয় নিয়ে ভিপি নুরুল হক নূর তিনি কথা বলেছেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই যে আল্লামা সাইদি ঠিক কত তারিখে, কত মাসে এবং কত সালে এই কথাটা বলেছিলেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। কারণ আল্লামা সাইদির সেই ঐতিহাসিক মাহফিলটা আমরা সংরক্ষণ করে রেখেছি। তো দর্শক, আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন। আপনারা দেখতে পাচ্ছেন স্থান আউটার স্টেডিয়াম চট্টগ্রাম, তারিখ 17 নভেম্বর 2000। প্রধান মেহমান বিশ্ব নন্দিত মুফাসসির ও জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। আয়োজনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। এটা ছিল শেষ দিন। 3 দিন ব্যাপী এই মাহফিল হয়। আপনারা জানেন যে চট্টগ্রামে যে মাহফিলগুলো হতো সবগুলো মাহফিলই প্রায় 5 দিন করে হতো, কিন্তু এটা ছিল 3 দিনের মাহফিল। এটা 3 দিনের মাহফিল হওয়াতে এবং এটাই মানে এই মাহফিলটা শেষ দিন হওয়ায় অসংখ্য মানুষের ঢল হয় সেখানে। মানে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতে থাকে এবং শেষ মোনাজাতে অংশগ্রহণ করে। আর কয়েক মিনিটের ভিতরে সারা বছরের কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রত্যাশিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোবারক মোনাজাত, এই মোনাজাতে শরীক হওয়ার জন্য ওমান, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য টেলিফোন এসেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোন এসেছে। সে কথা আমি একটু পরে বলবো। মোনাজাতে সকলকে শরীক হতে হবে। এত বড় মোনাজাত জীবনে আর কোন জায়গায় পাবো বলে আমাদের কোনো ধারণা নাই, আল্লাহ ভালো জানেন। এতগুলো মানুষ এই কোরআনের মাহফিলে জড়ো হয়, তারপরও কোনো বিশৃঙ্খলা নেই, কোনো হট্টগোল নেই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দর্শক, আল্লামা সাইদি সেদিন কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি,
যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার ছবি সাদিক হওয়া অসম্ভব। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তো প্রিয় দর্শক, আল্লামা সাঈদীর সেই ঐতিহাসিক বক্তব্য এখন হারে হারে টের পাচ্ছে। এখন রাজনৈতিকবিদরাও এই বিষয় নিয়ে কথা বলতেছে যে না, আল্লামা সাঈদী আজ থেকে 24 বছর আগে এটা বুঝতে পেরেছিলেন। আর সেটা এই বাংলাদেশের রাজনীতিবিদদের বুঝতে 24টা বছর সময় লেগে গেছে, কিন্তু আল্লামা সাঈদী 24 বছর আগেই বুঝেছিলেন। আর ভিপি নুরুল হক নুরেরা বলতেছে 15 বছর আগে। তারা হয়তো জানে না সঠিক সময়টা। এই ভিডিওটা যদি গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মী দেখে থাকেন তাহলে সঠিক তারিখটা আপনারা জেনে নেন যে 17 নভেম্বর 2000 সালে আল্লামা সাঈদী এই কথা বলেছিলেন। তো দর্শক, আল্লামা সাঈদীর এই কথাগুলো যে মিলে যাচ্ছে, এই বিষয় নিয়ে কঠিন প্রতিবাদ করেছেন গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। যে যদি তুমি কোন জাতিকে ধ্বংস করতে চাও, সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আজকে ভারতীয় তাবেদাররা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে, শিক্ষাকেও নষ্ট করেছে। আমি গণভবনে গিয়েছিলাম, একটা বক্তব্যে সবাই সমালোচনা করেছেন, অনেকেই বক্তব্যটা ভালোভাবে শুনবেন। সেই বক্তব্যে আমার স্কুলের আমি একজন প্রাথমিক শিক্ষকের কথা বলেছি, যিনি মাতৃস্নেহে আমাদেরকে স্কুলে পরশ বুলিয়ে দিতেন। শিক্ষকের সম্মান এবং মর্যাদা যেটা আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেছি, সমাজের বাস্তবতায় দেখেছি, আজকে সেই শিক্ষকদেরকে কি ছাত্ররা অভিভাবকরা সম্মান করবে? যেই শিক্ষক ভোট চুরি করায়, চাঁদাবাজ ধান্দাবাজ চরিত্রহীন ভারতীয় তাবেদারদের পক্ষে গোলামি করে তাদেরকে বিনা ভোটে নির্বাচিত করে, সেই শিক্ষকদের মর্যাদা কি এই সমাজে আছে? থাকবে না তো। তাহলে শিক্ষকদের মর্যাদা যদি না থাকে, শরীফ শরীফার একটা গল্পে খুব বেশি কিছু হয় না। পুরো সিলেবাসই তো আপনার পুরো পাঠ্যক্রমে এই রকমের অসংখ্য ঘটনা আছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীরাও বলেছে পৃথিবীর মহামানব আদর্শ এক চরিত্র। তার জীবনী পাঠ করে তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার্ড হতাম। আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই। আজকে সেই বিজেপি লাইনের সিলেবাস বাংলাদেশে ঢুকানো হচ্ছে। ইসরায়েল আজকে সারা বিশ্বে আলোচিত, সমস্ত জাতির সামনে, বিশ্বের সামনে ন্যাংটা হয়ে অপকর্ম করছে। তারপরে বলছে যে না, আমাদের গায়ে দামি পোশাক, আমরা সভ্যতার প্রতীক, আমরাই সভ্য জাতি। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সমস্ত আজকে মানবাধিকারের বুলি আওড়ানো সমগ্র পশ্চিমা বিশ্ব আজকে যখন ফিলিস্তিনে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে, নীরব। সমস্ত মিডিয়াগুলো আজকে নীরব। দু একটা মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার মতো দু একটা চ্যানেল ব্যতীত ওখানে কি হচ্ছে সেটিও তারা প্রতিবাদ করছে না। কারণ ইসরায়েলি শক্তির কাছে সবাই অসহায়। পৃথিবীর সমস্ত ব্র্যান্ড, খাবার থেকে শুরু করে কাপড়, প্রসাধনী, সব ব্র্যান্ড ইসরায়েলি কোম্পানির। তারা আজকে পৃথিবীর পুরো মার্কেট বাণিজ্যকে, গোটা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। সেই ইসরায়েলে যেমন নেতানিয়াহু একজন উন্মাদ, আজকে ভারতের এই মোদি হচ্ছে আরেক উন্মাদ। ইসরায়েল চায় ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে, যেই কারণে তারা ফিলিস্তিনিদেরকে নির্মূল করার জন্য ত্রাণের লাইনও হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে। ঠিক একইভাবে মোদি, আরএসএস, বিজেপি তারাও চায় ভারতকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে, যেই কারণে 500 বছর আগের সেই বাবরি মসজিদ ভেঙে ওইখানে তারা রাম মন্দির করেছে। বাবরি মসজিদ যখন ভাঙা হয়,
যখন সাম্প্রদায়িক উন্মাদনা মোদির বিজেপির নেতৃত্বে শুরু হয়, এই বাংলাদেশের শাইখুল হাদিস থেকে শুরু করে অসংখ্য আলেম ওলামারা লং মার্চ করেছিল, প্রতিবাদ করেছিল, সমাবেশ করেছিল। আর যেদিন ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয়, তখন বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন করার জন্য ভারত থেকে মিষ্টি আসে। আওয়ামী লীগের নেতারা মিষ্টি খায়, বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদ সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কারণ কথা বললে চাকরি থাকবে না। এইভাবে সবাই কায়দা করে মানায় নিতেছে। দরকার নাই ভাই, নিজের শান্তিতে থাকে, ভেজালে যুক্ত হওয়ার দরকার নাই। ভেজালটা শুরু খালি আমরাই করতেছি, কারণ আমরা বলছি যে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ, আপনারা বলছেন যে অখণ্ড ভারত, বাংলাদেশকে ভারত দখল করবে না। এই যে জনগোষ্ঠী 56,000 বর্গ মাইলের ছোট্ট এরিয়াতে এই যে 20 কোটি জনগোষ্ঠী, এদেরকে নেবে না। ফিলিস্তিনের মতো তিল তিল করে 1 হাত 2 হাত 5 হাত করে নদী দখল করবে, খাল দখল করবে, বিল দখল করবে, আর ওইখানের বাঙালিদেরকে ওই ফিলিস্তিনিদের মতো উচ্ছেদ করে ঢাকায় পাঠাবে, চাপাবে আর জায়গা তারা দখল করবে। আমার দুঃখ এই কারণে যে আজকে আমি পরিষ্কারভাবে বলতে পারি, যদি আমার বিরুদ্ধে মামলা হয়, যদি ডিজিএফআই খেপে, তারপরেও বলবো সামরিক বাহিনীতে ট্রেনিং করানোর সময় ম্যাপে দেখানো হয় আমাদের শত্রুপক্ষকে, ম্যাপ অঙ্কিত করে আমাদের নিকটবর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গুলির নিশানা তাদেরকে শেখানো হয়। এখন আর সেনাবাহিনীতে সেটি নাই, ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয় না, কারণ তা করে ভারত করবে, এটা তোমাদের মাইনে নিতে হবে। সামরিক বাহিনী কাজকে সেইভাবে ট্রেন করা হচ্ছে। পুলিশ বাহিনীতে তো ভারতীয় এজেন্টই আছে, অনেক এজেন্টই আছে অনেক। সেটা তো প্রদীপের ঘটনা আপনারা দেখেছেন। প্রদীপ পুলিশের পিজন ভ্যান থেকে ইন্ডিয়ান হাই কমিশনে যোগাযোগ করে একজন ওসি চিন্তা করেন। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন ভারতীয় এজেন্ট। আওয়ামী লীগে যে কয়জন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম, এটা পরিষ্কার। বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের ভারতীয়দের সেখানে একটা অফিস আছে, লিয়াজোগ খাতির মেনটেন করে। হাসান মাহমুদ তো ভারতের পক্ষেই কথা বলবে, আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না। যে আজকে যখন বিএসএফ কে, যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলেছে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার দায়িত্বে থাকা বিজেপি মেরে ফেলেছে, তারা বলছেন বিচ্ছিন্ন ঘটনা। একটা উন্মাদ মাতাল, আমার যদি সামনে থাকতাম, আমার হাতে যদি একটা রিভলভার থাকলো, 3টা গুলি করতাম বুকের মাঝখানে। তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা, সাপ্লাইকা গুলি ছুটে গেছে নাকি, কারণ আমার একজন বিজেপি মরবে, তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা, আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ প্রশাসন সহ সকলকে বলবো, এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারকে সমর্থন দেওয়া বন্ধ করুন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই। এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা থাকবে না। ওই বর্ডার গার্ডের ভাইদেরকে বলবো, যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো, একটা লাশ পড়লে 2টা লাশ ফালাবা, আর যদি না পারো বউয়ের চুরি পকেটে করে নিয়ে যাবা, চুরি হাতে দিয়া সীমান্ত থেকে ঢাকায় আইসা মাফিয়াগিরি করবা, যেমনি ভাবে 7 জানুয়ারি আগে করছিলাম। দ্রব্যমূল্য নিয়ে অনেকেই বলছে, প্রতিনিয়ত বলছে দ্রব্যমূল্যের দাম কমতেছে, কমবে না। এই ঢাকায় আপনার 1200 প্রায় 1300 ক্লিনিক সারা বাংলাদেশে, ডায়াগনস্টিক সেন্টার অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে, নিয়ম নীতি তোয়াক্কা করছে না। এই ঢাকায় রয়েছে 415টা। শুধুমাত্র দ্রব্যমূল্য না, সমস্ত জায়গায় একটা সিন্ডিকেটের কাছে মানুষ জিম্মি হয়ে আছে। সিন্ডিকেটের মূল হোতা তো এই সরকার, কাজে এই সরকারকে হটাতে না পারলে সিন্ডিকেট ভাঙা যাবে না। তাই আমরা
যেটা বলেছি যে এই সরকারের শক্তির উৎস, ব্যাকআপের উৎস ওই মোদির হিন্দুত্ববাদী ভারত। তাই আজকে আমরা বলেছি যে বাংলাদেশের মার্কেট থেকে ভারত খেদাও, প্রশাসন থেকে ভারত খেদাও, সাংবাদিক কমিউনিটি থেকে ভারত খেদাও, বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের খেদাও, ভারতীয় আধিপত্যবাদ শেখাও। আমরা আজকে আপনাদের এইখান থেকে আরো পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই, বাংলাদেশে কোন ইন্ডিয়ান রিটেল কিংবা হোলসেলের কোন শোরুম, কোন রেস্টুরেন্ট থাকবে না। যারা এখানে ব্যবসা করছেন পরিষ্কারভাবে বলছি, আপনারা ব্যবসা গুটিয়ে নেন। কোন দোকানে ইন্ডিয়ান পণ্য রাখবেন না। প্রয়োজনে কষ্ট করছি, আরো কষ্ট করব। চাল, ডাল, গম, পেঁয়াজ নিজ দেশে উৎপাদনের সক্ষমতা অর্জন করে আমরা স্বাবলম্বী হব, ভারতীয় আধিপত্যবাদ রুখে দেব। সকলকে বলবো পরিষ্কারভাবে, পশ্চিমবঙ্গ থেকে আমাকে অনেকেই ফোন দেয়, ফেসবুকের লাইভ দেখে যোগাযোগ করে। ভারতের জনগণের সাথে এই দেশের জনগণের কার্যত বিরোধ নাই। বিরোধটা হচ্ছে রাষ্ট্রীয় পলিসির জায়গা থেকে। যখন ওখানে তারা একটা সাম্প্রদায়িক হিন্দু রাষ্ট্র করার জন্য এইখানে তারা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শক্তিকে সমর্থন দিয়ে ইসলামী মূল্যবোধকে বিনাশ করতে চায়, বাংলাদেশি জাতীয়তাবাদকে নির্মূল করতে চায়, আমাদের লড়াইটা সেই পলিসির বিরুদ্ধে। তাই আপনাদেরকে বলছি, আজকে থেকে ভালোভাবে পাড়া মহল্লায় পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচারণা করুন, ভারতীয় আধিপত্যবাদ হটাও, বাংলাদেশ বাঁচাও। এবং আমরা কথা দিচ্ছি, আমরা বিজয়ী হব। একটা কথা, আজকে অনেক কথা বলার মতো থাকে, সময় নাই। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন। 15 বছর আগে ওয়াজের মাঝে বলেছিলেন, একজন আলেম তিনি যে কিছু ভবিষ্যৎ বাণী করতে পান, ঘটনা দেখতে পান, হৃদয় দিয়ে উপলব্ধি করতে পান, আল্লাহ তাদেরকে যে সেগুলো শক্তি দেন, সেটা আজকে প্রমাণিত। তিনি বলেছিলেন চট্টগ্রামে সম্ভবত ওয়াজের মাঠে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ছেয়ে যাচ্ছে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি, সুবাহ সাদিক হবে না। শুভ সাদিক বোঝেন তো অনেকে, সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন, কিন্তু আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। কাজেই অনুরোধ করব, দল মত ভেদে আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে, ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বয়কট করুন, আওয়ামী লীগকে বর্জন করুন, রাজপথে নামুন। এখন বর্তমানে 2টা সংসদ চলছে, আন্দোলন আমরা বন্ধ করি নাই, আন্দোলন চলছে। গণতন্ত্র অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লামেন্ট, দামি পার্লামেন্ট বসবে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব। তাই আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। সংসদ অধিবেশন ডাকার সাথে সাথে সংসদ ঘেরাও যেন আমরা করতে পারি। 28 জুলাই, 10 ডিসেম্বর, 28 অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই। ইংরেজিতে একটা কথা আছে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান। সুতরাং ওই ব্যর্থতার অভিজ্ঞতা নেই বিএনপি, জামাত, বামপন্থী, ডানপন্থী, সকল বাংলাদেশপন্থী জনগণকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।